স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। 50টি বড় বাংলাদেশের সীমান্তে নদীর 50টি বড় বড় জায়গায় আমি এরকম ইনস্ট্রুমেন্ট রেডি করেছি। এটাকে আমি গলায় ফাঁস দেওয়ার মতো, এবং এটা প্রয়োজনে আমি এটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি অ্যাজ এ উইপেন। আন্তর্জাতিক নদী বলেন বা আন্তঃসীমান্ত নদী বলেন, সেই নদীর মালিকানা দুই রাষ্ট্রেরই। তাহলে ভাটিতে যে রাষ্ট্র আছে তাদের সাথে সহযোগিতা করে আলাপ আলোচনার মাধ্যমে করা উচিত, যাতে এই নদীর প্রবাহ ঠিক থাকে। নদীর কোনোই দেশ নেই, অথচ 26টি নদীতে ড্যাম কিংবা ব্যারেজ তৈরি করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিয়েছে ভারত, যা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই এমন নীতি নিয়েছে ভারত। এখন সকালে এ নিয়ে থাকছে প্রতিবেদন। অনেক কষ্ট হয়েছে আমার, দেখছেন পানি এতটুকু পানি দেখছেন ভিজে গেছি। ফ্যামিলির জন্য যাইতে হচ্ছে, মৃত্যু আছে না জীবিত আছে ওইটাই খবর পাইতেছি না। শুরুতে মানে বাংতে আমরা বাড়িতে পানি ঢুকে গেছে, কোনো রকমে আমরা বাড়ি থেকে কিছু বাঁচাতে পারি না। ফুট 60 ফুট পানি, হাজার হাজার ঘর বাড়ি সব পানির তলে। কৃষি জমি, ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে পানি নামতে শুরু করলেও অবনতি হয়েছে কুমিল্লায়। তবে ত্রাণ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ পর্যন্ত 7 জেলায় 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানির চাপ কমাতে খোলা হয়েছে নোয়াখালীর মুছাপুর ক্লোজারের গেট। এ নিয়েও এখন সকালে থাকছে সর্বশেষ। অভিন্ন নদীতে ব্যারেজ কিংবা ড্যাম তৈরি ভারতের ভূরাজনৈতিক অস্ত্র। ভারত তিস্তা ও ফারাক্কা সহ বেশিরভাগ অভিন্ন নদীর পানি নিজের দেশের স্বার্থে ব্যবহার করে আসছে, যা আন্তর্জাতিক নদী আইনের লঙ্ঘন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই এমন নীতি গ্রহণ করেছে প্রতিবেশী দেশ ভারত। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। স্বাধীন গতিতে বহে জলের প্রবাহ। জলের এই স্বাধীনতা হরণ করার সাধ্য কার? তবুও স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে নদীর গতিপথ বদলে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। আর স্বাধীনতার পর থেকেই ভারত পানি বঞ্চিত করে আসছে বাংলাদেশকে। উত্তরের পাহাড়ি অঞ্চল সিকিম থেকে উৎপত্তি হওয়া নদী তিস্তা বাংলাদেশে প্রবেশের আগেই বাধা পায় ওপারের গজলডোবায়। গুগল আর্থের ছবিতে দেখা যায়, তিস্তা ব্যারেজের ওপার পানিতে টইটুম্বুর, আর এপার শুকনো মরু। খাল কেটে জলপাইগুড়ি, দার্জিলিং, দিনাজপুর, কোচবিহার ও মালদহ জেলায় সরবরাহ হয় তিস্তার পানি। অন্যদিকে বর্ষা মৌসুমে গজলডোবা বাঁধের সবগুলো জলকপাট খুলে দেয় ভারত। এতে হুহু করে পানি ঢুকে বন্যায় ভেসে যায় উত্তরের জনপদ নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। আর শুকনো মৌসুমে পানি না ছাড়ায় ধুধু বালুচরে তৈরি হয় কৃষকের কষ্টের সাতকাহন। নদীর কোনো দেশ নাই, নদী সবার হলেও 39 বছর আগে নিজ স্বার্থে তিস্তা ব্যারেজ প্রকল্প তৈরি করে ভারত। তবে এতদিনও সুষ্ঠু পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি করেনি দেশটি। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি হয়নি বলে মত বিশেষজ্ঞদের। আজকে আমরা একটা বড় আওয়াজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তোলা হচ্ছে যে কেন পানি ছেড়ে দিল, কিন্তু এই প্রশ্নটা তো রাষ্ট্রীয়ভাবে একসময় করার উচিত ছিল যে কেন নদীতে, আন্তঃসীমান্ত নদীতে বাদ দিবে আমাদেরকে না জানিয়ে। এটা তো আমাদেরও নদী, তাই না? সুতরাং এটি একটি বড় ব্লান্ডার আমরা করে ফেলেছি, কিংবা বাংলাদেশের নতজানু নীতি কারণে, কিংবা এখানে ভারত তোষণ করা হয়েছে অনেক বেশি। কলকাতা বন্দরের নাব্য সংকট দূর করতে গঙ্গা নদীতে বাঁধ দেয় ভারত। 1975 সালের এপ্রিলে পরীক্ষামূলকভাবে ফারাক্কা ব্যারেজ চালুর কথা বললেও সে পরীক্ষাকাল আজও শেষ হয়নি। 1996 সালে 30 বছরের পানি বণ্টন চুক্তি হলেও এখনও পানির ন্যায্য হিসাব বুঝে পায়নি বাংলাদেশ। অথচ কখনো খরায়, কখনো অতি বন্যায় বিলীন হয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের শত শত গ্রাম কিংবা ফসলি মাঠ। উল্টো 2019 সালে ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি ত্রিপুরায় পাঠানোর চুক্তি করেন শেখ হাসিনা।
কুমিল্লার লোকজন, যখন নোয়াখালীর লোকজন যখন বলা শুরু করলো যে আমার তো মিনিমাম পানিটা আমরা পাচ্ছি না, তখন ভারত এটাকে লিগালাইজ করলো। ঠিক আছে, পানি যদি আমরা চুরিই করি সেটা আমরা লিখিতভাবে করে নিই, আমরা সেটা দিয়ে দিলাম। আপনি খেয়াল করে দেখেন, যার বিনিময়ে আবরারকে শহীদ হতে হয়েছিল। এই ছোট্ট একটা মানে সিগনিফিকেন্ট বিষয়ে একটি মেধাবী ছাত্র প্রতিবাদ করেছে, তাকেও মেরে ফেলা হয়েছে গুন্ডা বাহিনী দিয়ে। ভারত বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে চলা অভিন্ন নদীর সংখ্যা খাতাকলমে 54টি হলেও ছোট বড় মিলিয়ে সংখ্যা শতাধিক। এর প্রায় 50টি নদীতে ড্যাম কিংবা ব্যারেজ তৈরি করে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা দিয়েছে ভারত, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই যে গঙ্গা ব্যারেজের বাধা দেয়া, তিস্তা যে প্রজেক্টের বাধা দেওয়ার, এটার উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন সবসময় পানির জন্য তাদের উপরে নির্ভরশীল থাকি। এই নির্ভরশীলতা থাকলে তাদের জন্য সহজ হয় আমাদেরকে ম্যানিপুলেট করা, আমাদের পলিসিকে ম্যানিপুলেট করা। তাদের আপনার এই যে মিলিটারি করিডোর নিচে মংলা পোর্ট আছে, তো এইগুলিতে লিভারেজ সৃষ্টি করার জন্য তারা পানিটাকে অস্ত্র হিসেবে ইউজ করে সমন্বিত কায়দায়। কখনো বন্যা আসে যখন সেটাকে ইউটিলাইজ করা। ভারত পানি আটকে রেখে জলবিদ্যুৎ তৈরি করেছে কিংবা অন্য নদীতে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই ভারত এমন নীতি গ্রহণ করেছে। 50টি বড় বাংলাদেশের সীমান্তে নদীর 50টি বড় বড় জায়গায় আমি এরকম ইনস্ট্রুমেন্ট রেডি করেছি, এটাকে আমি গলায় ফাঁস দেওয়ার মতো, এবং এটা প্রয়োজনে আমি এটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাজ এ উইপেন। খেয়াল করে দেখেন, এবং তার যে ইনভেস্টমেন্টের যে রিটার্ন আমরা যদি কোনো রিটার্ন নাই, এটা জিওপলিটিক্যাল সম্পূর্ণভাবে। বাংলাদেশের ভিতরে গত 15 বছরে 56,000 নদী দখলদার সরকারের লিস্ট অনুযায়ী তারা তৈরি হয়েছে। এরা কারা? এরা তো আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছিল, তাই না? নদী বিশেষজ্ঞদের মতে 1972 সালে আন্তর্দেশীয় নদীগুলোর সুষম পানি বণ্টন নিশ্চিতে যৌথ নদী কমিশন গঠন হলেও প্রতিষ্ঠানটি তেমন কোনো কার্যকর ভূমিকা রাখেনি। তাই নতুন অন্তর্বর্তী সরকারকে কার্যকর নীতি গ্রহণ করতে হবে, নয়তো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হতে হবে। যে নদীটা দুইটা মানে ট্রান্সবাউন্ডারি রিভার, আন্তর্জাতিক নদী বলেন বা আন্তঃসীমান্ত নদী বলেন, সেই নদীর মালিকানা দুই রাষ্ট্রেরই। আমরা লোয়ার রিপারিয়ান, তারা আপার রিপারিয়ান, উজানের তারা আছে। এখন উজানে যদি তারা কোনো কাজ করতে চায়, বাদ দেয়, ড্যাম তৈরি করে, ব্যারাজ তৈরি করে, তাহলে ভাটিতে যে রাষ্ট্র আছে তাদের সাথে সহযোগিতা করে আলাপ আলোচনার মাধ্যমে করা উচিত, যাতে এই নদীর প্রবাহ ঠিক থাকে। স্পেশালি নদী কেন্দ্রিক, পানি কেন্দ্রিক, সেটা আমরা টেবিলে বসে সমাধান করার একটা ফর্মাল অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি, কিন্তু সেটাকে আমরা, ভারতও এটা চায় না এগুলো নিয়ে আমরা কথা বলি, এবং আমাদের রাষ্ট্রীয় যারা ক্ষমতায় ছিলেন তারা এটাকে অকেজো করেছেন, কারণ ভারতকে খুশি করার জন্য। তো যে কারণে এটা ফেইল হয়েছে। তো সুতরাং এটাকে আবার পলিটিক্যাল উইল যদি আমাদের সরকারের আছে, আমরা আশা করি, এবং পরবর্তীতে যারা আসবেন তাদের থাকতে হবে, কারণ গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। তো সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সবকটি অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তির পাশাপাশি উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে পানি ধরে রাখার জন্য চীনের প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এখনই ভাববার সময় এসেছে বলে মত নদী বিশেষজ্ঞদের। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। 4 দিন ধরে পানির নিচে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা। এরই মধ্যে কিছু স্থানে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ রয়ে গেছে আগের মতোই। 7 জেলায় বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 22 জন। এদিকে শনিবার সন্ধ্যার পর থেকে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বাকিটা জানাচ্ছেন সহকর্মীরা। সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন ফেনীর বেশিরভাগ এলাকা। এখনও পানির নিচে জেলা শহর। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। টাওয়ার অকেজো হয়ে ব্যাহত হচ্ছে মোবাইল সংযোগ সেবা। ঢাকা চট্টগ্রাম রুটের ফেনীর অংশে 3 দিন ধরে বন্ধ রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। সার্বিক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্বজনদের খোঁজ পাচ্ছেন না অনেকে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের আত্মীয়রা কোথায় আছে, কেমন আছে, আমাদেরকে শুধু আপনারা এই ঠিকানাটা দেন। 15 জনের জায়গায় 14 জনে হচ্ছে উদ্ধারকারী, তাহলে উদ্ধার করবে কাকে ওরা? মুহুরী নদীর পানি কমায় চট্টগ্রামেও নামতে শুরু করেছে বানের জল। এখনও পানিবন্দী ফেনীর সীমান্তবর্তী চট্টগ্রাম অংশের বিভিন্ন গ্রাম। এরই মধ্যে জেলায় প্রাণ গেছে 3 শিশুসহ অন্তত 5 জনের। সব মানুষ পানিতে বাস্তি আছে, কোনো খানা দানার কোনো বাস নাই। স্কুলে আছে মানুষ, মাদ্রাসাতে আছে মানুষ। কৃষি জমি, ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আজকে যদি এভাবে বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আজকে বিকালের মধ্যে পানি কমে যাবে।
অন্যদিকে কুমিল্লায় এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতী নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগের পাশাপাশি বন্ধ রয়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। আশ্রয়কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি। শুরুতে মানে বাংতে আমরা বাড়িতে পানি ঢুকে গেছে, কোনো রকমে আমরা বাড়ি থেকে কিছু বাঁচাতে পারি নাই। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এখানে এসেছি। ওই অবস্থাতে তো বিদ্যুৎ চালু করা যাবে না, কারণ করলে তো মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাবে। তো সেইটা আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। তারপরে যখন বন্যার পানি যখন নেমে যাবে, আমরা দ্রুততম সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় করার চেষ্টা করব। বৃষ্টি কমে যাওয়ায় নোয়াখালীর বেশিরভাগ এলাকা থেকে পানি কমতে শুরু করে। তবে এখনও পানির নিচে জেলার বেশিরভাগ এলাকা। মানবেতর দিন কাটাচ্ছে জেলার অন্তত 20 লাখ মানুষ। কিছু কিছু মানুষ আপনার ইয়েতে উঠছে, আশ্রয় কেন্দ্র নিচে, স্কুল কলেজ মাদ্রাসায়। ফুট হতে 60 ফুট পানি, হাজার হাজার ঘর বাড়ি সব পানির তলে। এই টিউবওয়েল কিন্তু যতক্ষণ পর্যন্ত শুদ্ধ করা না হবে এই পানি খাওয়া উচিত না, এবং ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট তাদের হাতে আসে নাই। আমি নিজেকে একটা রেসপন্সিবল মনে করছি যে আমি এখানে যেটা নিশ্চিত করার কথা ছিল সেটা আমার লোকজন সেভাবে নিশ্চিত করেনি। এদিকে 4 দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে পানি নেমে গেছে। তবে এখনও স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। এতে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার সহ বন্দরের সব কার্যক্রম। ফেরদৌস আবির, এখন। রাতের বৃষ্টিতে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য এবং ওষুধের সংকট। পর্যাপ্ত নৌকা ও স্পিডবোটের অভাবে ব্যাহত হচ্ছে আটকা পড়াদের উদ্ধার কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানছিলাম যে রাতের বৃষ্টিতে অবনতি হয়েছে বন্যার পরিস্থিতি, তো এখন সেখানে আপনি সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আর পাশাপাশি ওষুধের সংকটের ব্যাপারেও জানছিলাম, সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে কিনা? হ্যাঁ, অনেক আসলে মানুষ কিন্তু যারা বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন সবাইকে কিন্তু আসলে খাবার সহযোগিতার একটু যোগান দিচ্ছেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন খাবার নিয়ে, ত্রাণ নিয়ে। কিন্তু এখানে যে নারী এবং শিশুদের যে খাবার, সে সঙ্গে একই সঙ্গে যে ওষুধের সমস্যাটা, সংকট, সেটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত আসলে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে খাবার নিয়ে আসছেন বা ত্রাণ নিয়ে আসছেন, সেটা কিন্তু পৌঁছানো যাচ্ছে না নৌকা এবং বোটের সংকটের কারণে। অভাব পূরণ করার জন্য আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা তারা নৌকা নিয়ে আসছেন টাকে, যাতে করে যারা ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে সহযোগিতা করতে পারেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো রয়েছেন এখনও পানিবন্দী, তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার জন্য। একই সঙ্গে যে বলবো, এই বুড়িচং, আমি যেখানে রয়েছি ইচ্ছাপুরা এলাকায়, এখানকার স্থানীয়রা বলছেন যে গতকালকে তুলনায় প্রায় 3 ইঞ্চি পরিমাণ উপরে পানি অতিক্রম করছে। এখন গতকালকে চেয়ে 3 ইঞ্চি পরিমাণ পানি বেড়েছে। এতে করে বলা যায় যে এই বুড়িচং উপজেলায় যে বন্যার অবনতিটাই হচ্ছে, উন্নতির দিকটাই হচ্ছে, কারণ উন্নতির দিকটা কিন্তু সামান্য দেখা দিয়েছে কুমিল্লার 14 গ্রাম এলাকায়। সেখানে কিছু পানি নামার কারণে সেখানে বন্যার উন্নতি দেখা দিয়েছে। তবে মনোহরগঞ্জ এবং লাকসামে বন্যার অবনতি দেখা দিয়েছে। সেখানে প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কুমিল্লায় 11টি উপজেলা প্লাবিত, 14টি উপজেলা প্লাবিত হয়েছে। প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন আশ্রয়কেন্দ্র যেগুলো প্রস্তুত করছে সেটার পরিমাণও কিন্তু তারা বাড়ছেন। একই সঙ্গে তারা শুকনো খাবার, চাল এবং নগদ টাকা বিতরণ করছেন, যাতে করে মানুষ, এই বন্যা দুর্গত মানুষগুলো কোনোভাবে একটু সহযোগিতা পেয়ে থাকেন। তো এ ছিল অনেক কুমিল্লা থেকে। সহকর্মী মাসুদ আলম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে কুমিল্লার বুড়িচং থেকে এবং জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। এদিকে রাঙামাটিতে বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ, স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এ অবস্থায় কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি থাকায় দেখা দিয়েছে নতুন করে শঙ্কা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে কাপ্তাই হ্রদের পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। কাপ্তাই হ্রদের কথা জানছিলাম, তো কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে কিনা, আর সেখানকার সবশেষ অবস্থা কি তথ্য হচ্ছে আপনার কাছে?
অনেক যেটি হয়েছে যে কাপ্তাই হ্রদের বাঁধের উচ্চতা মূলত 109 ফুট, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে আসলে এই পরিমাপটি। এখন যেটি হয়েছে যে 108.5 ফুট হলেই বিপদ সীমা বলে সেটি তারা বিবেচনায় নেন এবং পানি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। এখন পর্যন্ত গত কাল বিকাল 3টা নাগাদ একটি বৈঠক হয়েছে, সেখানে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সেই বৈঠকে সিদ্ধান্ত এসেছে যে গতকাল রাত 10টায় পানি ছেড়ে দেওয়া হবে। সেটি আসলে 16টি গেট দিয়ে 6 ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়ার কথা, যেখানে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি বের হয়ে যাওয়ার কথা। একই সঙ্গে আপনি জানেন যে সেখানে 5টি ইউনিট সচল রয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেই 5টি ইউনিটে 32,000 কিউসেক পানি প্রতি সেকেন্ডে বের হয়ে যাচ্ছে। এটি একটি বড় ব্যাপার। যেটি হয়েছে যে পানির উচ্চতা এই মুহূর্তে আজকে সকাল 6টা পর্যন্ত 108.27 ফুট রয়েছে। সেখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পানি থাকার কথা মূলত 96.69 ফুট, অর্থাৎ 11.58 ফুট পানি এই মুহূর্তে কাপ্তাই হ্রদে বেশি আছে, যে কারণে এই টেনশনটি বেড়েছে। এই ছিল আমার কাছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পানির সর্বশেষ অবস্থা। অনেক সহকর্মী জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন কাপ্তাই হ্রদের পার থেকে, জানাচ্ছিলেন সেখানকার যে বন্যা পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতির কথা। এদিকে চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর লাগোয়া বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। রাতে জনশূন্য গ্রামে স্পিডবোট ও নৌকা এসে মালামাল নিয়ে যাচ্ছে ডাকাত দল, এমনই গুজব ছড়িয়ে পড়ে চারদিকে। আতঙ্কিত গ্রামবাসী দল বেঁধে রাত জেগে পাহারা বসান সহায় সম্বল রক্ষায়। চট্টগ্রাম থেকে সঞ্জয় মল্লিকের ক্যামেরায় হোসেন জিয়াদের প্রতিবেদনে দেখবেন বাকিটা। মিরসরাই ফেনীর সীমান্তবর্তী গ্রামের পর গ্রাম তলিয়ে আছে পানিতে। সহায় সম্পদ ফেলে প্রাণ হাতে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন বন্যা কবলিতরা। প্লাবিত গ্রামগুলো এখন জনশূন্য, শুনশান নীরবতা। দিনের বেলা কিছু পুরুষ আসলেও রাত মানেই বিদ্যুৎহীন ঘুটঘুটে অন্ধকার, আর সে সুযোগটি নিচ্ছে অপরাধীরা। মিরসরাইয়ের শেষাংশ থেকে ফেনী পর্যন্ত মাইলের পর মাইল এলাকা এমন পানিতে প্লাবিত। একতলা থেকে দোতলা সমান পানি। সাধারণ মানুষ গ্রাম ছেড়ে ইউনিয়ন ছেড়ে তারা যথাসম্ভব আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছেন। প্রত্যেকটি বাড়ি এরকম একতলা দ্বিতলা সব বাড়িতে আসলে এভাবে তালা ঝুলছে, বাড়িতে কেউ নেই, কিন্তু সহায় সম্পদ যতটুকু আছে সেটি রেখে গেছেন বাড়িতে। কিন্তু সেই সহায় সম্পদই এখন চলে যাচ্ছে ডাকাতদের হাতে। রাতভর পাহারা দিতে হচ্ছে। একদিকে তাদের প্রাণ নিয়ে টানাটানি, আরেকদিকে সম্পদের এই টানাটানি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শুক্রবার রাতে করেরহাট, বারৈয়ারহাট, শুভপুর এলাকায় হঠাৎ ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। খবর আসে স্পিডবোট বা নৌকায় এসে ডাকাত দল নিয়ে যাচ্ছে সহায় সম্বল, অর্থকড়ি। এতে আবারও আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরবাড়িতে যেতে শুরু করেন অনেকে। রাত্রে শুনতেছি চারিদিকে মাইকিং হচ্ছে, মানুষের ঘর বাড়ি ডাকাতি হচ্ছে। আমরা শুধু পরানের কাপড় পিন্দি বার হয়ে আসি, এখন দেখতাম যাইগের রাত্রে শুনিয়ে ডাকাত ঢুকছে, পাশের বাড়িতে ঢুকছে নাকি ডাকাত, এরা দৌড়াইছে। এখন দেখার জন্য যাইতেছি কি আছে না নাই এখন বলতে পারতেছি না। ডাকাত তো কালকে রাত্রে নাম শুনছি এখানে সিভিলের পুকুরি ডাকাত গলাইছে। পশ্চিম জোয়ার, জয়পুর পূর্ব জোয়ার, অলিনগর। দুর্গত এলাকাগুলোতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চালানো সম্ভব নয়। মসজিদের মাইকে মাইকে এলাকায় সচেতন করা হয় মানুষদের। অনেকেই রাতে দল বেঁধে পাহারায় নামেন জানমাল রক্ষায়। কিছু কিছু আপনার ইঙ্গিত দিছিল, তো আমরা সবাই সজাগ ছিলাম। তার মাধ্যমে এটা থেকে আমাদেরকে ডাকাত আর প্রবেশ করার কোনো সুযোগ পায়নি। এখানে এলাকার মধ্যে 3-4 ফ্যামিলি সম্ভবত ছিল, ওদের জন্য একটু রিস্কি ছিল ব্যাপারটা। আর ওরা সবাই দ্বিতীয় তলার উপর থেকে লাইটিং নিয়ে ব্যস্ত ছিল, মানে যাতে ডাকাত দল প্রবেশ করার পথে যাতে বাধাগ্রস্ত হয়। বানভাসী মানুষের এমন অসহায়ত্ব পুঁজি করে কে বা কারা চুরি ডাকাতি করছে তা এখনো স্পষ্ট নয়। তাই বিষয়টি গুজবের মতো ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি ভুক্তভোগীদের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের গণত্রাণ কার্যক্রমের তৃতীয় দিনেও ব্যাপক সাড়া। টিএসসিতে এই কর্মসূচি থেকে বন্যা কবলিত 4 জেলায় পাঠানো হয়েছে 20 ট্রাক ত্রাণ। শনিবার প্রায় 2 কোটি টাকা সহ সব মিলিয়ে 3 দিনে প্রায় 4.25 কোটি টাকা নগদ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ।
যেন বন্যার পানির স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ত্রাণের স্রোত তৈরি করেছে দেশের মানুষ। 1 মিনিটের বিরতি নেই। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন পরিবহনে ত্রাণ আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। হাতে হাতে টিএসসির প্রধান ফটক থেকে ত্রাণের স্তূপ তৈরি হচ্ছে ভেতরের সবুজ মাঠে। যেন ত্রাণের নামে সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসার জোয়ার জমছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। রাজধানীর বাড্ডা থেকে আসা বেসরকারি চাকরিজীবী আমেনা ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন টিএসসির সামনে। তিনি এসেছেন অসহায়ের জন্য ভালোবাসা জমা দিতে। বন্যার্তদের সহযোগিতায় ব্যক্তি ও পারিবারিক উদ্যোগে জমা করা মুড়ি, চিড়া, বিস্কুট, খাবার, স্যালাইন, পানি, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন ও শুকনো কাপড় দিলেন শিক্ষার্থীদের হাতে। আমাদের পরিবার থেকে যে নারী এবং শিশুদের জন্য কাপড় চোপড় এগুলো আমরা কালেক্ট করে আজকে এখানে দিতে নিয়ে এসেছি। ব্যক্তিগত কিছু ফান্ড থেকে এবং পারিবারিক এবং 2-4 জন বন্ধু আছে তাদের মাধ্যমে আমরা ফান্ডগুলো কালেক্ট করেছি। দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে এমন কোনো কিছুই যেন বাকি রাখেননি যোগানদাতারা। টিএসসির মাঠ তারই প্রমাণ দিচ্ছে। গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে হাত বাড়িয়েছেন ছিন্নমূল মানুষেরাও। সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন অভিভাবকরা। আমি আমার মেয়ে আসছে আজকে, রাত্রে আসবে ছেলে। এভাবে আমরা পার্ট টাইম কাজ এখানে ওদের সাথে শ্রম দিচ্ছি। মানুষ নরমালি সবকিছুই দিচ্ছে, ছেলে মেয়ে বাচ্চাদের সব মিলানো। আবার কাঁথা চাদরও পেয়েছি, আর এখানে আমরা এখন কম্বল ভাঁজ করতেছি। সকাল থেকে মধ্যরাত শনিবার ত্রাণ সংগ্রহের তৃতীয় দিনেও স্বেচ্ছাসেবকদের যেন দম ফেলার সুযোগ নেই। একদল কাতারবদ্ধ হয়ে ত্রাণ সংগ্রহ করছে, অন্য দল ব্যস্ত রয়েছে জমে যাওয়া সামগ্রীর প্যাকেজিংয়ে। তৃতীয় দিনে প্রায় 2 কোটি টাকা নগদ সংগ্রহ হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ছাত্ররা। তবে এখন থেকে টিএসসিতে শুধু নগদ অর্থ নেওয়া হবে, ত্রাণ সামগ্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে নেওয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বন্যা মোকাবিলায় দেশে সর্বোচ্চ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে 3 লক্ষাধিক মানুষ নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছে। সেখান থেকে প্রতিটি পরিবারের জন্য 15 কেজির প্যাকেজ তৈরি করে পাঠানো হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। আজকে অলরেডি আমি আসরের আগ পর্যন্তই আমরা প্রায় 2 গাড়িতে 2000 লোড দিয়ে দিয়েছি। এখনো 2 গাড়িতে 2000 লোড হচ্ছে, অর্থাৎ 4000 পিস ইনস্ট্যান্ট লোড হয়ে গেছে। আরও গাড়ি আসছে, আরও লোড হবে। আমরা অন্তত সর্বনিম্ন এখান থেকে শুধু ভারী খাবারই 7-8-10 হাজারের মতন আমরা প্রত্যেক দিন প্যাকেট করে পাঠাতে পারতেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি রাতে 20 থেকে 25 ট্রাক ত্রাণ পৌঁছে যাচ্ছে বন্যা দুর্গত বিভিন্ন জেলায়। শুধু টিএসসিতেই 3 দিনে নগদ অর্থ সংগ্রহ হয়েছে 4.25 কোটি টাকা। মুজাহিদ শুভ, এখন ঢাকা। আজ থেকে বন্যা কবলিত এলাকায় গণরান্নার আয়োজন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ত্রাণ কার্যক্রম পরিচালনাকালে একথা জানান অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণের পাশাপাশি শুকনো খাবারও দেয়া হবে। বন্যা ও অতিবৃষ্টির কথা বিবেচনা করে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মশলার সাথে নতুন করে তাঁবু ও ত্রিপলি দেওয়ার আহ্বান জানানো হয়। আর তিনি আরও বলেন, সাথে বিশাল সংখ্যক মানুষ যেহেতু আশ্রয়হীন হয়ে পড়েছে, তাই সাময়িকভাবে আশ্রয়ের জন্য তাঁবুর বেশ প্রয়োজন। বিগত 3 দিনে বিভিন্ন ত্রাণ সামগ্রীর সাথে তহবিলে নগদ 3 কোটি টাকার বেশি জমা হয়েছে বলেও জানানো হয়। বন্যা কবলিত অঞ্চলগুলো, সেগুলোতে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেখানে বিভিন্ন পয়েন্ট ভাগ করে আমরা রান্না কর্মসূচি পালন করব এবং বন্যা কবলিত মানুষদেরকে রান্না করে তাদেরকে যে খাবারের ব্যবস্থা, সেটি সেই অঞ্চলের প্রশাসন, জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তারা সেই দায়িত্বটি নেবে। আমাদের প্রচুর পরিমাণে তেরপাল দরকার এবং বন্যা কবলিত মানুষগুলো আসলে গৃহহীন, আশ্রয়হীন, তাদের জন্য হচ্ছে তাঁবু দরকার প্রচুর। আমরা যদি গত 3 দিনের হিসাব করি তাহলে প্রায় আমরা বলতে পারি নগদ অর্থ এসেছে প্রায় 3 কোটির মতো, এবং মোবাইল ব্যাংকিংয়ে যেটি আমি বললাম প্রায় 50 লক্ষের মতো এসেছে। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল।
কেউ শিক্ষার্থী, কেউ গার্মেন্টস কর্মী, আবার কেউ দোকানদার। জীবন সংগ্রামে ব্যস্ত ছিলেন রাজধানী ঢাকাতেই। গরিব বাবা মার হাজারো স্বপ্ন ভেঙে ছাত্র আন্দোলনের সময় গুলিতে প্রাণ হারান পঞ্চগড়ের 5 জন। নিহতদের পরিবারে এখনও চলছে শোকের মাতম। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বাকিটা। ছাত্র আন্দোলনে ঢাকা ও গাজীপুরে বিভিন্ন সময় নিহত হয়েছেন পঞ্চগড়ের 5 জন। এমনই একজন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীর্তিনিয়াপাড়া এলাকার বছর 20-এর তরুণ সাগর রহমান। চরম দারিদ্র্য আর টানাপোড়েনের সংসারের হাল ধরতে এসএসসি পাশ করার পর সম্প্রতি ঢাকায় একটি ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানে চাকরি নেন সাগর। গত 5 আগস্ট আনন্দ মিছিলে ঢাকায় মেরুলবাড্ডায় পুলিশের গুলিতে শেষ হয়ে যায় একটি অসহায় পরিবারের স্বপ্নচারীর গল্প। থানার ওখানে গোলাগুলি লাগছে, তা আমি বললাম যে নানু তুই কোনখানে যাই? নানু যাই না, নানু ওদিকে গোলাগুলি লাগছে, যাই না। কতে নানি তুই টেনশন করি না, নানি আমার খুব আদর্শনা করে গেছি তো। কতে নানি তুই টেনশন করি না, নানি আমি আসেছি। সাগরের মতো দুঃখের গল্পগুলো প্রায় একই সুতোয় গাঁথা আন্দোলনে নিহত বাকিদেরও। রংপুরের আবু সাইদ মারা যাওয়ার পর জন্ম নেয়া ছেলের নাম আবু সাইদ রেখেছিলেন পঞ্চগড়ের দেবীগঞ্জের সাজু ইসলাম। পেশায় টেক্সটাইল মিলের কর্মী সাজু গাজীপুরের মাওনা এলাকায় বিজিবির গুলিতে 5 আগস্ট আহত হন। মাত্র 16 দিনের নবজাতক সন্তান রেখেই 12 আগস্ট ময়মনসিংহ মেডিকেলে মারা যান তিনি। শেষ পর্যন্ত বলেছিল বাবা যে আমার সন্তানটার একটু মুখ দেখার মতন ব্যবস্থা করে দাও বাবা। আইসিতে ঢোকার আগে আমার সঙ্গে শেষ কথা হয়েছিল যে আমার বলছিল যে আমার বাচ্চাটাকে দেখে রাখিও, আমি তো আর বাঁচবো না, আমার বাচ্চাটাকে দেখে রাখিও। পঞ্চগড়ের বোদা উপজেলার আমিননগরে বৃদ্ধ বাবা মায়ের একমাত্র ভরসা সুমন ইসলাম। ফাজিল প্রথম বর্ষের ছাত্র গার্মেন্ট কর্মী সুমন 5 আগস্ট ঢাকায় ছাত্রদের মিছিলে যোগ দিলে আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন। সন্তান হারানোর বিপরীতে অসহায় বাবা মা চাইলেন দেশের শান্তি। গুলি খেয়ে আমার ছেলে মারা যায়, তখন আমার ওইখান থেকে আমার সবকিছু শেষ হয়েছে। আমার দেশ যেন শান্তি থাকে, আমার জনগণ জানি আমার সন্তান হারাইছে এরকম কোনো মায়ের জানি সন্তান না হারায়। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কাদেরের মোড় মেলাপাড়া এলাকার শাহাবুদ্দিন ইসলাম শাওনের গল্প আরো করুন। গাজীপুরে স্ত্রী গার্মেন্টসে আর নিজে কাঁচামালের দোকান করতে। 4 আগস্ট গাজীপুরে গুলিতে নিহত হন তিনি। সারা বাংলাদেশ খুঁজা শেষমেশ ধামরাই আইসে আমার বাবারে পাইছে রাত 9-10টার সময়। তখন খবর পাইলাম যে আমার বাবা নাই। আমি চাই আমার স্বামী যারা গুলি করছে তাদের জন্য শাস্তি হয়। আমার স্বামীর জন্য সবাই দোয়া করে, স্বামী যেন ব্যস্তবাসী হয়। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় নির্ঘুম এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে নতুন এই বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। এখন পঞ্চগড়। লাভজনক হওয়ায় নওগাঁয় বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এ পদ্ধতিতে রোগবালাইও কমেছে। নিজেদের চাহিদা পূরণে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আদার। এই পদ্ধতিতে চাষ ছড়িয়ে দিতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো তথ্য, ছবিতে দেখবেন বাকিটা। নওগাঁ সদর উপজেলার কাদুয়া বটতলা গ্রামের কৃষক সোহেল রানা চাকরি ছেড়ে 5 বছর ধরে ধান ও বিভিন্ন শাকসবজির আবাদ করছেন তিনি। তবে বর্তমানে 1000 বস্তায় চায়না জাতের আদা চাষ করেছেন সোহেল রানা। বস্তা মাটি, ছাই, সার ও বীজ দিয়ে আদা চাষে খরচ পড়েছে 50,000 টাকা, যেখানে প্রতি বস্তায় গড়ে 1 কেজি আদা উৎপাদন হয়, যার বিক্রয় মূল্য প্রায় 1.5 লাখ টাকা। বস্তা প্রতি 50 টাকার মতো খরচ হয়েছে। এটা নিজের চাহিদা মেটানোর পরে দেশের মশলা জাতীয় পণ্যের চাহিদা মেটানো সম্ভব। শুধু সোহেল রানাই নয়, তার দেখা দেখি অনেকেই বাড়ির উঠানে ও পতির জায়গায়, কেউ আবার বাণিজ্যিকভাবে বস্তায় মশলা জাতীয় এই পণ্যর চাষ করছেন। খরচ ও পরিশ্রম কম এবং লাভজনক হয় কৃষকরা ঝুঁকছেন এই চাষে, যাতে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। কৃষি অফিস থেকেই আমি আদাটা বীজটা সংগ্রহ করছিলাম। সংগ্রহ করার পর আমার এখানে প্রায় 600 বস্তার মতো বস্তাতে আমরা আদা রোপণ করি। 4-5 কেজি আদা আমার বাড়িতে খাওয়ার জন্য আমার বাজার থেকে কিনতে হচ্ছিল, সেটা বাদে আমার যেগুলো আদা আমার থাকবে
আমি বাজার বিক্রি করে আর্থিকভাবে আমি লাভবান হব। বস্তায় আদা চাষ করেছি বাড়ির চাহিদা পূরণের জন্য। আমার বাড়ির সব কিছু থাকার কারণে আমার খরচ হয়েছে 1000 টাকার মতো। জুন জুলাই মাস আদা চাষের জন্য উপযুক্ত সময়। রোপণের প্রায় 6 মাস পর ডিসেম্বর জানুয়ারি মাসে তোলার উপযোগী হয়। একটি বস্তা থেকে গড়ে 1 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। চাষিরা বলছেন এই পদ্ধতির চাষে রোগবালাইয়ের পরিমাণও হয় কম। আম বাগানের মধ্যে হচ্ছে, আম বাগান তো খালি পড়ে থাকে, ঠিক আছে, তো আরেকটা চাষ বেশি হলো আমাদের চাহিদাও মিটাবে ফসলার। রোগবালাই কম আছে, পরিশ্রম কম আছে, এতে করে লাভবান হওয়া যেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 4 লাখ বস্তায় আর 400 হেক্টর জমিতে আদার চাষ হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 400 টন। আদার যে গোড়া পচা রোগটা হয়, কন্দ পচা রোগটা হয়, এটা দমন করা। এই সময় কৃষক যদি এই রোগটা দমন করতে পারে তাহলে আদার শতভাগ সফলতা পাওয়া যায়। খুব বেশি পরিচর্যার দরকার হয় না, তুলনামূলকভাবে খরচ কম, কিন্তু উৎপাদন বেশ ভালো। প্রতি বস্তায় প্রায় 800 গ্রামের মতো করে গড়ে উৎপাদন হয়। সেই হিসেবে শুধু বস্তা থেকেই এই জেলায় প্রায় 300 মেট্রিক টন আদা উৎপাদন হবে বলে আমরা প্রত্যাশা করছি। চলতি বছর নওগাঁয় উৎপাদন হওয়া আদার বাজার মূল্য আনুমানিক 8 কোটি টাকা। এখন নওগাঁ। ছাত্র জনতার আন্দোলনে 18 জুলাই বন্ধ হওয়ার 38 দিন পর আজ থেকে চালু হলো মেট্রো রেল সেবা। উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল 7:10 ছেড়ে যায় প্রথম মেট্রো। বিস্তারিত জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো মেট্রো রেল, যাত্রীরা আসলে কি বলছেন, আর এতে করে জানতে চাচ্ছি আরও যে মেট্রো সবগুলো স্টেশন চালু হতে কতদিন নাগাদ সময় লাগতে পারে, কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? অনেক, আপনি বলছিলেন যে প্রায় 38 দিন পরে আসলে মেট্রো যাত্রা আবারও শুরু হচ্ছে এবং আপনি জানেন যে ছাত্র জনতার আন্দোলনের কারণে মূলত গত 18 তারিখ এই যাত্রাটি আসলে বন্ধ হয়ে গিয়েছিল। এবং মেট্রো রেলের কথা যদি বলি তাহলে রাজধানীবাসীর একেবারে প্রাণের গণপরিবহনে কিন্তু পরিণত হয়ে গেছিল মেট্রো। আমি এই মুহূর্তে আপনি যদি দেখাতে চাই আজকের উত্তর স্টেশনের পরিবেশ এবং পরিস্থিতি। 7:10 প্রথম যে মেট্রোটি ছেড়ে গেছে, এরপরে আরও প্রায় সময় মাফিক যে মেট্রোগুলো রয়েছে সেগুলো আসলে ঠিকঠাক মতো ছেড়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আর একটি মেট্রো কিন্তু উত্তর স্টেশনে এসে পৌঁছে গেছে এবং স্বাভাবিকভাবে যেভাবে মেট্রো চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং যদি বলি যে যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বেশ খুশি, বিশেষ করে 38 দিনের যে একটি দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, বিশেষ করে ঢাকা শহরের যে যানজট, একই সাথে আন্দোলন সংগ্রামের এই সময়টার মধ্যে কিন্তু তারা বেশ উৎকণ্ঠার মধ্যে ছিল এবং সেই জায়গা থেকে যদি বলি নতুন করে আজ মেট্রো চালু হওয়াতে স্বস্তি তারা আসলে প্রকাশ করেছে। এবং আরেকটি বিষয় একটু বলে রাখি যে যেহেতু উত্তরা 10 নম্বর স্টেশন এখনও পর্যন্ত চালু হবার ব্যাপারে কোনো রকমের কোনো তথ্য আমরা পাইনি, তবে সকাল 10টা নাগাদ যে সড়ক উপদেষ্টা রয়েছেন, সড়ক এবং সেতু পরিবহন বিভাগের যে উপদেষ্টা, তিনি আসলে আমাদের সাথে কথা বলবেন। নিশ্চয়ই তিনি সেই বিষয়টি জানাবেন যে দুটি স্টেশন চালু হচ্ছে না এই মুহূর্তে সেটি কবে নাগাদ চালু হতে পারবে। তবে সার্বিকভাবে যাত্রী চাপ আমরা খুব স্বাভাবিক দেখেছি, খুব অল্প কিছু যাত্রী দেখেছি, তবে সময় বাড়বার সাথে সাথে অফিস টাইম যখন শুরু হবে তখন নিশ্চয়ই যাত্রী আরও বাড়বে এবং পরবর্তীতে যখন আমরা যুক্ত হবো আপনার সাথে তখন সেটিও জানাতে পারবো। তো আপাতত উত্তর স্টেশন থেকে এই ছিল আমার কাছে মেট্রো যাত্রার শেষ খবর। 38 দিন পর আবারও চালু হলো মেট্রো সেবার, সে বিষয়ে জানাতেই আসলে উত্তরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও, আপনারা দেখছেন এখন সকাল। ভারতে চিকিৎসা করাতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা। আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে চিকিৎসকদের চলমান ধর্মঘটে বন্ধ আছে হাসপাতালের বহির্বিভাগ সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা। ভিসার মেয়াদ ও শেষের দিকে অনেকের, আর এই অবস্থায় চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে দেশে ফিরছেন। কলকাতা থেকে কমল দত্তের পাঠানো তথ্য, ছবিতে দেখবেন বাকিটা।
গেল ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ক্ষোভের আগুনে ফুঁসছেন সর্বস্তরের মানুষ। আন্দোলনে যোগ দিয়েছে চিকিৎসক, নার্স থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন। ধর্মঘটের ডাক দেন দেশটির সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। বন্ধ আছে হাসপাতালের বহির্বিভাগ সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা। প্রতিদিনই বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ছুটে যান চিকিৎসার উদ্দেশ্যে। দেশটির চিকিৎসা খাতের টালমাটাল পরিস্থিতিতে সেবা পাচ্ছেন না অনেকেই। বাধ্য হয়ে চিকিৎসা শেষ না করেই দেশে ফিরতে হচ্ছে অনেককে। কলকাতায় গাঞ্জামের কারণে, অশান্তির কারণে আমি কলকাতাতে যেতে পারিনি, আমি আমার দেশে ফিরে যাচ্ছি। আবার ভারতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এর থেকে আরো ভালো পরিষেবা আগে পেতাম। ডাক্তাররা আসছে না, আগে যেমন পেতাম তেমন পাচ্ছি না। তারা যাতে ডাক্তার দেখাতে পারে সেটুকু ব্যবস্থা অন্তত করা হোক, এটাই আশা রাখি। বাংলাদেশিদের একটি বড় অংশ এখন চিকিৎসা করাতে গিয়ে আটকে আছেন ভারতে। অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। এছাড়া চিকিৎসকদের না পেয়ে তাদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। এতে গুনতে হচ্ছে বাড়তি খরচও। এমন পরিস্থিতিতে চলমান সংকট কাটিয়ে উঠে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন কলকাতা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। জান্তা সরকারকে উৎখাতে মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে সশস্ত্র যুদ্ধে প্রতিদিনই অংশ নিচ্ছেন তরুণরা। এমন একটি বিদ্রোহী সংগঠন বামার পিপলস লিবারেশন আর্মি। প্রতি ৩ মাস পর পর এই সংগঠন থেকে প্রস্তুত করা হয় শতাধিক সেনা। নাফি আরমান মনন জানাচ্ছেন বাকিটা। একই রকম জামা, চুল কাটার ধরনও এক। দেখতে সামরিক বাহিনীর প্রশিক্ষণ মনে হলেও দেশ থেকে সামরিক বাহিনীকেই হটাতে প্রশিক্ষণ নিচ্ছেন শতাধিক তরুণ তুর্কি। গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতায় বসে সামরিক বাহিনী। দেশকে সামরিক শাসন থেকে মুক্ত করতে প্রতিনিয়তই বিদ্রোহীদের সঙ্গে যুক্ত হচ্ছে সাধারণ মানুষ। এমনই একটি বিদ্রোহী গোষ্ঠী বামার পিপলস লিবারেশন আর্মি, বিপিএলএ, যা গঠিত হয় সামরিক অভ্যুত্থানের মাত্র ২ মাসের মধ্যেই। গেল অক্টোবর থেকে শুরু হওয়া বিদ্রোহীদের সশস্ত্র অভিযান অপারেশন 1027-এর অন্যতম অংশীদার বিপিএলএ। রক্তক্ষয়ী যুদ্ধে দিন দিন কোণঠাসা হচ্ছে জান্তা সরকার। গুরুত্বপূর্ণ মায়াবতী শহরসহ এরই মধ্যে দেশের অর্ধেকের বেশি এলাকার দখল নিয়েছে বিদ্রোহীরা। সামরিক শাসনের বিরুদ্ধে চলমান অভিযানে বামার পিপলস লিবারেশন আর্মির সফলতার অন্যতম প্রভাবক নিয়মানুবর্তিতা। ৩ মাসের প্রশিক্ষণকালে নতুন যোদ্ধাদের শারীরিক ও মানসিক শক্তিতে দেয়া হয় সর্বোচ্চ জোর। এ সময় মুঠোফোন ব্যবহারে থাকে নিষেধাজ্ঞা। ভোর ৪টা থেকে ১ ফোঁটা পানি পান না করেই চলে টানা ১৭ ঘন্টার প্রশিক্ষণ, যা তরুণদের তৈরি করে দৃঢ় প্রত্যয়ী হিসেবে। အချိန်တိုအတွင်းလအပိုင်းအခြားအတွင်းမှာလည်းစနစ်တကျလေ့လာသင်ယူပြီးတော့မှအခုလိုမျိုးတိုက်ပွဲအောင်ပွဲတွေရရှိခဲ့တာဖြစ်တယ်။ဒီတိုက်ပွဲအောင်ပွဲတွေရဲ့နောက်ွယ်မှာလည်းကျွန်တော်တို့ ৭৬ বছরের স্বাধীন মিয়ানমারে ৫০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় জান্তা সরকার। তবে এবারের মতো কখনোই এতটা সংকটে পড়েনি সামরিক বাহিনী। বিশ্লেষকদের দাবি, বছরের পর বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণে অস্ত্র হাতে সেনা সরকার উৎখাতে যুদ্ধে নেমেছেন সাধারণ মানুষ। Our initial protests were almost completely peaceful, very innovative. It really showed the spirit of multiple generations who were taking to the streets. And when they became violent and the Sakasar started murdering people, I think there was this initial compulsion, let's go, let's fight, let's train. গেল ৩.৫ বছরে জান্তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে প্রাণ হারিয়েছে বামার পিপলস লিবারেশন আর্মির ২০ জনের বেশি সেনা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ২ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা ২ মার্কিন নভোচারীকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। স্পেসএক্সের মহাকাশযানে করেই তাদের নিয়ে আসার ঘোষণা দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশযানটিতে ত্রুটি দেখা দেয়ায় মাত্র ৮ দিনের অভিযানে গিয়ে আটকা পড়েন তারা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
যুদ্ধ ও যাত্রীবাহী উড়োজাহাজ মার্কিন নির্মাতা কোম্পানি বোয়িং সম্প্রতি নাম লিখিয়েছে মহাকাশযান নির্মাণে। তাদের নির্মিত স্টারলাইনার নভোযান গেল ৫ জুন প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে যাত্রা করে। এতে অংশ নেন বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস নামে ২ মার্কিন নভোচারী। কিন্তু মাত্র ৮ দিনের অভিযানে গিয়ে মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন ২ মাসেরও বেশি সময়। এটি একটি পরীক্ষামূলক মিশন ছিল। এবার তাদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। NASA has decided that Butch and Sonny will return with Crew 9 next February, and that Starliner will return uncrewed. মূলত বোয়িং স্টারলাইন মহাকাশযানে বড়সড় ত্রুটি ধরা পড়ে। হিলিয়াম লিক হওয়ায় পৃথিবীতে ফেরার ঝুঁকি তৈরি হয়। সম্প্রতি একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় সেটি জোরে ধাক্কা খেয়ে আগুন ধরে যেতে পারে। এখন স্পেসএক্সের মহাকাশযানে করে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে, তবে এতে সময় লাগবে ৬ মাসেরও বেশি। তানভীর জনি, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার পর তাকে বাদ দিতে পাঠানো আইনি নোটিশ এখনও হাতে পায়নি বিসিবি। তবে মামলাটি প্রাথমিক পর্যায়ে থাকায় এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেবে না বিসিবি। সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি টেস্টের শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। নোটিশটা আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটাতে আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকে ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।